সময়টা ছিল অষ্টাদশ শতাব্দী পেরিয়ে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি। তখনও প্রকৃতভাবে সমাজে শিক্ষার আলো ঢোকেনি। অলি গলি যেখানে যা ছিল সব জায়গায় শিক্ষা পৌঁছতে পারেনি। যেমন পৌঁছতে পারেনি চুন্নুনিদের গলিতে, ওই অঘোরদাদুদের গলিতে। অঘোরদাদুদের ছিটে ফোটারাও যেমন অশিক্ষিত ছিল, তেমনি অঘোরদাদুর বাড়িতে কাজ করা চুন্নুনি সেও অশিক্ষিত ছিল। তা সেই চুন্নুনির আর আগেকার সেই ক্ষমতা নেই। তেমন গালাগালির গলাও যেন থেমে এসেছে। উঠোনের কোণের দিকে একটা চালার ভেতর শুয়ে শুয়ে চেঁচায় আর বলে, হাড় হাওয়া দে মাগি, তোদের মুখে খ্যাংরা মারি, তোদের মুড়োয় আগুন জ্বালি, তোদের পিন্ডি চটকে গয়ায় গিয়ে আমি তোদের। আর তারপর হঠাৎ মাঝখানে থেমে গিয়ে বলে, দিদি, ও দিদি। দীপঙ্করের মা ডাক শুনে কাছে যায়, বলে, কি হলো চুন্নুনি, কি হলো তোর? গা গতরে বড় ব্যথা দিদি, ব্যথায় গত নাড়তে পারছি না দিদি। তা এতক্ষণ যে গলা শুনছিলুম, কই কখন আবার চেঁচালুম? আমার বলে কথাই বেরোচ্ছে না গলা দিয়ে, আমি আবার চেঁচাবো? আমার পোড়া কপাল। কখন যে অভ্যেস বসে গালাগালি দিয়ে ফেলে চুন্নুনি, তার নিজেরও খেয়াল থাকে না মাঝে মাঝে। হঠাৎই ঘুমের ঘোরে গালাগালি দিয়ে ফেলে। সেদিন উঠোন ঝাড় দেওয়া হয় না, আর সেদিন গোবর ছড়াও দেওয়া হয় না। সেই দিন দীপঙ্করের মার কপাল ভাঙে। সেই দিন এক হাতে রান্নাও করতে হয়, আর এক হাতে ঝাঁটাও ধরতে হয়। আবার উনুন নিকানো, বাসন মাজা সবই মাকে করতে হয়। আর দীপঙ্করকে বাজার করতে হয়। বাজারে গিয়ে মাছ, আলু, পটল, বেগুন, লাউ, কুমড়ো সব কিনে আনতে হয়। প্রথম প্রথম মার ভয় করত, কখনো বাজার করেনি ছেলে, পারবে কিনা কে জানে। বাজার থেকে এলে হিসেব নিয়ে বসত, বলতো, পয়সার হিসেবটা দে। হিসেবে মা খুব পাকা, হিসেব করে প্রত্যেকটি পায় পয়সা পর্যন্ত, আর তারপর বাকি পয়সাগুলো আঁচলে বেঁধে রাখে। পরের পয়সা, পরের পয়সার বড় জ্বালা। নিজের পয়সা হলে যেমন তেমন করে খরচ করলে চলে, কিন্তু বুড়ো মানুষ পয়সা অন্তপ্রাণ, একটা পয়সাও প্রাণ ধরে কাউকে দিতে পারেন না। ছোটবেলায় পয়সার মুখ দেখেননি। একটা পয়সার অভাবে গঙ্গার জল খেয়ে কাটাতে হয়েছে। গঙ্গার জল আজলা ভরে খেয়ে পেট ভরাতে হয়েছে। আর সেই মানুষের আজ পয়সা হয়েছে। সেই মানুষের পয়সা, টাকা, মোহর, গয়না সব সিন্দুক বোঝাই করে তার ঘরে রাখা হয়েছে। রাত্রে ঘুমিয়েও যেন শান্তি থাকে না, বাইরে গিয়েও ভাবনা খোঁজে না। বারবার ঘরের তালাটা টেনে দেখে মা, ঠিক আছে তো? মা বলে, এই বেগুন 2 পয়সা সের? বলিস কি তুই দীপু, এই যে দিনে ডাকাতি। দীপঙ্কর বললে, কত করে বললুম 1 পয়সা সের করে দিতে, কিছুতেই দিলে না, আমি কি করব? অঘোরদাদু অবশ্য দরদাম নিয়ে মাথা ঘামায় না, বরাদ্দ পয়সায় চলে গেলেই হলো, তাহলে আর মুখে কিছু বলবে না। খড়ম পায়ে দিয়ে নিচে নেমে গপ গপ করে ভাতগুলো মুখে পুরে দেয়। ছাই খাচ্ছে না ভস্য খাচ্ছে তাও দেখবার দরকার নেই তার। উমা, মাছটা মুখে দিলেন না বাবা? মাছটা আবার কার জন্য রেখে দিলেন? অঘোরদাদু চিৎকার করে লাফিয়ে উঠল, বললে, মুখ পোড়া মেয়ে, মাছ দিয়েছে আমাকে? মুখ পোড়া আমার পয়সা দেখেছ? পয়সা সস্তা হয়েছে আমার? অঘোরদাদু তখন থালা ছেড়ে হাত তুলেছে, বলে, খাবো না মুখ পোড়া আমি। যে খাবে সে মুখ পোড়া, সে হারামজাদা। আর তখন মাকে শান্ত করতে হবে। বলবে, বাবা, ঘাট হয়েছে আমার, আমি মা জানিয়েছি। চুন্নুনির অসুখ তো, তাই দীপুকে বাজার পাঠিয়েছিলুম, দীপুই মা জেনেছে। মুখ পোড়াটা আমার পয়সা দেখেছে বুঝি? কোথায় গেল সেই মুখ পোড়াটা, কোথায় গেল শুনি? দীপু তো খেয়ে কলেজে গেছে বাবা, এখন এলে পাঠিয়ে দেব। আর তখন আবার ঠান্ডা হয় বুড়ো মানুষটা। মাছটা খেয়ে যেন ভালো লাগে, চেটে চেটে রসিয়ে রসিয়ে মাছটাকে খায়। তারপর বলে,
মুখ পোড়াকেই মাছ খেতে দিয়েছে। মুখ পোড়াটা খেয়েছে? মা বললে, না দিইনি বাবা, দেব ক্ষণবেলা, তার মাছ ঢাকা আছে। অগরদাদু বলে, তা দেবে কেন? সব তো আমাকে দেবে। আমি মাছ খেয়ে মরি, আর তোমরা আমার পয়সাগুলো নিয়ে হরির লুট খাও। এই বলে রাখলুম মেয়ে, আমি কোনো মুখ পোড়াকে টাকা দিয়ে যাব না। আমি টাকা নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেব, রাস্তায় ছড়াবো, ভিখিরিদের দিয়ে দেব, তবু তোমাদের একটা আদলাও দেব না। বলতে বলতে রেগে মেগে হাত ধুয়ে মুখ ধুয়ে আবার খড়ম খটখট করতে করতে ওপরে গিয়ে ওঠে। তারপর ওপরে উঠে গজগজা নেওয়া শেষ হয় না। 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সেই গজগজানি নিচের থেকে শোনা যায়। আর তারপর ছিটে একসময় খেতে আসে, ফোঁটা একসময় খেতে আসে। চুন্নুনির খাবারটা তার ঘরে দিয়ে আসতে হয়। আর তারপর দীপঙ্করের মা যখন খেতে বসে, তখন হয়তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ভাড়াটে বাড়ির ছায়াটা সরে সরে একেবারে এক চিলতে হয়ে যায়। আমড়া গাছটার ডালে একটা কাক তখনও হাঁ করে রান্নাঘরের দিকে চেয়ে বসে থাকে। এঁটো কাটাগুলো যখন মা আস্তা করে ছুঁড়ে ফেলে দেয়, তখন সে ঝাঁপিয়ে পড়ে গোগ্রাসে গিলতে থাকে। আর তখন আসে ঢং ঢং করে বাজনা বাজাতে বাজাতে বাসনওয়ালারা। আর তখন কলের মুখে একটা শোঁ শোঁ আওয়াজ শুরু হয়। আর তার একটু পরেই কলে জল আসে। বাজার থেকে এসেই দীপু বললে, মা, আজকে কাকাবাবুদের বাড়ি যাচ্ছি, এক্ষুনি আসব। কলেজ যাবি না? যাব, এই যাব আর আসব। চাকরির কথাটা বলতে বুঝি? একটু বলিস ভালো করে। মা তখন রান্না করছিল, কড়ায় তেল চড়িয়েছে। তেলের উপরে আলুগুলো ছাড়তেই কেমন একটা কলকল শব্দ হলো, আর কিছুই শোনা গেল না। দীপঙ্কর বাজারের ঝুলিটা রেখে আঁশের হাতটা ধুয়ে নিলে, তারপর চটিটা পায়ে দিয়ে লক্ষ্মীদির বাড়ির দিকে গেল। কেমন যেন একটু ভয় করতে লাগলো মনে মনে, অথচ সকালবেলাতেও কিছু জানত না। সকালবেলা যথা নিয়মে মন্দিরে মন্দিরে ফুল দিয়ে এসেছিল, তারপর এসে পড়তে বসবার কথা। হিস্ট্রি, সিভিক্স, ইংরেজি আছে। কিন্তু চুন্নুনির অসুখ আজও কমেনি। বাজারে যেতে হয়েছিল দীপঙ্করকে সেদিনও। বাজারে হঠাৎ রঘুর সঙ্গে দেখা। রঘুও বাজার করছে। রঘু বললে, দীপুবাবু? দীপু বললে, রঘু, বাজার করছো বুঝি? তারপর আবার জিজ্ঞেস করলে, লক্ষ্মীদি কী করছে? রঘু বললে, কাল খুব ঝগড়া হয়ে গেছে দীপুবাবু। ঝগড়া? কার সঙ্গে ঝগড়া হয়েছে? কে ঝগড়া করেছে? 2 বোনে, বড়দিমণি আর ছোটদিমণিতে। কেন? তা তো জানি নে। বড়দিমণি রাগ করে খায়নি, কাকাবাবু খুব সাদাসিদে করলে, তবুও খেলে না। কাকিমাও সাধলে, তবুও খেলে না। কেন? ঝগড়াটা হলো কি নিয়ে, তা শোনোনি? রঘু বললে, ও 2 বোনের ঝগড়া তো নতুন নয়, সেখানেও ছিল, এখানেও হয়েছে। দীপঙ্কর বললে, তা 2টি তো মাত্র বোন, তা 2টিতেও ভাব নেই? রঘু বললে, না, কিন্তু এক এক সময় যে খুব ভাব দেখেছি, খুব দুজনে হাসে। আমি বাড়ি বসে পড়তে পড়তে সব শুনতে পাই। রঘু বললে, তা ভাব হয়, কিন্তু ঝগড়াটাই বেশি হয়। ছোটবেলা থেকেই তো আমি দেখে আসছি। তা কার দোষটা বেশি, লক্ষ্মীদির না সতীর? দুজনের মধ্যে কে ভালো বলো তো রঘু? ভালো দুজনেই। দীপঙ্কর বললে, দুজনেই ভালো? হ্যাঁ, দুজনেই ভালো। তবু তার মধ্যে লক্ষ্মীদি বোধহয় একটু বেশি ভালো না? রঘু বললে, না, দুজনেই বেশি ভালো। দীপঙ্কর বললে, কিন্তু সতী, ওই তোমার ছোটদিমণি, একটু সন্দেহ করে যে। লক্ষ্মীদিকে যারই ভালো লাগে তাকেই সন্দেহ করে। কিসে সন্দেহ করবে? দীপঙ্কর আর সেই সব নিয়ে বেশি আলোচনা করলেন না রঘুর সঙ্গে। ওসব কথা ওর সঙ্গে আর বেশি আলোচনা না করাটাই ভালো। বাড়ির চাকর তো, হয়তো সব কথা জানে না, হয়তো বাইরে থেকে যা দেখেছে তাই জানে।
লক্ষ্মীদের মনের কষ্টটা সে জানবে কি করে? লক্ষ্মীদি তো তাকে ছাড়া আর কাউকেই বলেনি। লক্ষ্মীদির মনের কষ্টের কথা একমাত্র দীপঙ্করই জানে। লক্ষ্মীদি তো বাড়িতে আর কাউকে বিশ্বাসই করে না। আচ্ছা, তুমি বাজার করো রঘু, আমি যাই। বাড়িতে ঢোকবার মুখে কেমন একটু ভয় ভয় করছিল। তবে কি জানাজানি হয়ে গেছে? তবে কি সবাই জেনে গেছে? সতী হয়তো সব বলেছে লক্ষ্মীদিকে। দীপঙ্করের মনে হলো আজ যেন সে অপরাধীর মতো ঢুকছে এই বাড়িতে। এতদিন যেন সে সত্যি অন্যায় করে এসেছে। জানা নেই শোনা নেই কোথাকার কি একজন তাকে সে লক্ষ্মীদের চিঠিগুলো দিয়ে এসেছে লুকিয়ে লুকিয়ে। লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করাটাই তো অন্যায়। আসলে তো দীপঙ্করেরই দোষ। সেই তো কতদিন থেকে এই কাজ করে আসছে। অবশ্য লক্ষ্মীদের ভালোর জন্যই করে এসেছে। ঝড় নেই, বৃষ্টি নেই, গ্রীষ্ম নেই, বর্ষা নেই, প্রতিদিন সে চিঠি দিয়ে এসেছে। এতদিন নিজে স্কুলের পড়ার ক্ষতি করে দিয়েছে। অপেক্ষা করেছে, বৃষ্টিতে ভিজেছে। রাতে শুয়ে শুয়ে মা যখন ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, তখন লক্ষ্মীদের কথাই ভেবেছে। মা বলে দিয়েছিল, একটু বুঝিয়ে সুঝিয়ে বলবি জানিস, নিজের দুঃখের কথাগুলো বলবি, না বললে লোকে বুঝবে কেন? তারপর আমি একদিন গিয়ে বলবো ক্ষণ। মা তো জানতো না, মা তো কল্পনাও করতে পারতো না এইসব। মা বলেছিল, নিজের কথা নিজে না বললে কেউ কি চাকরি করে দেয়? আমি ঘরে বসে থাকবো আর একজন হাতে তুলে চাকরি করে দেবে, তা তো আর হয় না। কাকিমা, লক্ষ্মীদি কোথায়? কাকিমা যেন অন্যদিনের চেয়ে একটু গম্ভীর গম্ভীর বলে, ওপরে আছে, যাও। রঘু তখনও বাজার থেকে আসেনি। সকালবেলা সংসারে সবাই ব্যস্ত। কাকাবাবু আপিসে যাবেন, রান্না বান্না হচ্ছে। ঠাকুর উনুনের সামনে দাঁড়িয়ে রান্না করছে। একতলার রোয়াক ধোয়া মোছা হয়ে গেছে। সিমেন্টের রোয়াকের ওপর দিয়ে যেতে যেতে দীপঙ্করের পাটা যেন আটকে যেতে লাগল। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে এক মুহূর্তে দ্বিধা হলো। যদি লক্ষ্মীদের ঘরে সতী থাকে এই সময়, সতী যদি লক্ষ্মীদের সঙ্গে তাকে কথা বলতে না দেয়, সতী যেরকম মেয়ে হয়তো বা কথাই বলতে দেবে না। অত কথা কি, হয়তোবা ঘরেই ঢুকতে দেবে না। হয়তোবা বলবে, এখন এসেছো কেন? পড়াশোনা নেই আমাদের? দীপঙ্কর খানিকক্ষণ দাঁড়িয়ে আবার ফিরল। কিন্তু এত দূরে এসে ফিরে যাবে নাকি? লক্ষ্মীদি তো তাকে ভালোবাসে, লক্ষ্মীদির কাছে সে যাবে, তাতে কার কি বলবার আছে? লক্ষ্মীদি তো বড় বোন, বড় বোনের কথার কোনো দাম নেই। বড় যে হয় তার কথাই তো ছোটরা শোনে। কাকিমা বোধহয় রোয়াক দিয়ে ভাড়ার ঘরে যাচ্ছিলেন। বললেন, কে? দীপু? ওখানে দাঁড়িয়ে আছো যে, ওপরে গেলে না? দীপঙ্কর হঠাৎ যেন জ্ঞান ফিরে পেল। বলে, আচ্ছা কাকিমা, একটা কথা বলবো। কি কথা, বলো না। দীপঙ্কর বললে, আপনি তো আমাদের কথা জানেন। তা তো জানি, আমাদের অবস্থা খুব খারাপ। আপনি তো জানেন, আমার বাবাকে ডাকাতে খুন করে ফেলেছিল। আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে। পরের বাড়িতে মাকে রান্না করতে হচ্ছে। তারপর বলতে গেলে ভিক্ষে করেই একরকম চলছে আমাদের। কাকিমা বললেন, হ্যাঁ তা তো জানি, তা কি বলবে বলো না। সেই কথাই বলতে এসেছিলাম। এই অবস্থায় আমার একটা চাকরি যদি হয় তাহলে খুব উপকার হয় আমাদের। মানে তাহলে আমার মাকে পরের বাড়িতে আর রান্না করতে হয় না। কাকিমা বললেন, তা তো বটেই, তা কাকে কি বলতে এসেছিলে? দীপঙ্কর বললে, কাকাবাবু আমাকে একটা চাকরি করে দিতে পারেন না? কাকাবাবু তো বড় চাকরি করেন। কাকাবাবু যদি নিজের অফিসে ঢুকিয়ে দেন তাহলে খুব ভালো হয় আর কি। কাকিমা বললেন, তা কাকাবাবু তো ওপরে রয়েছে, কাকাবাবুকে গিয়ে বলে দেখো না। আমি নিজে যাব? কাকাবাবু রাগ করবেন না? না না, রাগ করার কি আছে? তোমার চাকরির দরকার, তুমি তো বলবেই, তাতে রাগ করবেন কেন?
দীপঙ্কর বললে, মাও আসবে বলতে, মা নিজেই কাকাবাবুকে বলবে, তার আগে আমি তবু একবার বলতে এসেছি আর কি। তা ওপরে চলে যাও, যাও না, গিয়ে বলো গে, আমাকে যে কথাগুলো বললে এই কথাগুলো গিয়ে বলো গে। কাকাবাবু রাগ করবেন না তো? তারপরে একটু থেমে বললে, আচ্ছা এক কাজ করলে হয় না কাকিমা? কি কাজ? আপনি এখন খুব ব্যস্ত আছেন না? নইলে আপনাকে আমি সব বুঝিয়ে বলতাম, আর তারপর আপনি সমস্তটা বলতেন কাকাবাবুকে। কাকিমা বললেন, তা আবার কখনো হয়? নিজের কথা নিজেকেই বলতে হয়, নিজেরই বলা ভালো। দীপঙ্কর বললে, কিন্তু চাকরির কথা বলতে আমার বড় লজ্জা করে কাকিমা। আপনাকে সব বলতে পারি, কিন্তু কাকাবাবুকে বলতে গেলে বড় লজ্জা হয় কাকিমা। কাকিমা বললেন, লজ্জা করলে তো চলবে না তোমার, আর লজ্জা করলে কে তোমাকে চাকরি দেবে? তোমার তো আর কেউ নেই সংসারে যে তোমাকে ডেকে চাকরিতে বসিয়ে দেবে। যাদের কেউ থাকে না তাদের নিজেদেরই বলতে হয়। আচ্ছা লক্ষ্মীদি কোথায়? কাকিমা হাসলেন, বললেন, তার লক্ষ্মীকে দিয়েও বলাতে পারো, বলে দেখো, যাও, লক্ষ্মী তো ওপরেই আছে। এই বলে কাকিমা ভাড়ার ঘরে চলে গেলেন। দীপঙ্কর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। উপরে উঠেই লম্বা বারান্দা, বারান্দাটা খালি, কেউ নেই তখন ওইখানে। বারান্দা পেরিয়ে তেতলা সিঁড়ি দিয়ে কাকাবাবুর কাছে যেতে হয়। আস্তে আস্তে বারান্দা দিয়ে যেতে গিয়ে দীপঙ্কর দেখলে লক্ষ্মীদির ঘরে আর কেউ নেই। একলাই লক্ষ্মীদি দরজার দিকে পেছন ফিরে এক মনে কি যেন পড়ছে। দীপঙ্কর দরজার কাছে গিয়ে আস্তে আস্তে ডাকলে, লক্ষ্মীদি। লক্ষ্মীদি পেছন ফিরল। পেছন ফিরতেই দীপঙ্করের মুখখানা সাদা ফ্যাকাশে হয়ে গেছে। তখন আর ঘরের ভেতর ঢোকবারও তার সাহস নেই। সতী দীপঙ্করকে দেখেই বললে, এসো, ভেতরে এসো না। দীপঙ্কর ভয় পেয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। ঘর থেকে চলে যেতে পারলে যেন সে বেঁচে যায়। বলে, আমি এমনি এসেছিলাম। তা ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। দীপঙ্কর আস্তে আস্তে ঘরের ভেতর যেতে যেতে বললে, আমি ভেবেছিলাম বলছি লক্ষ্মীদি। সতী বললে, বসো ওই চেয়ারটায়। দীপঙ্কর ভয়ে ভয়ে বসল, পা দুটো কাঁপছিল। বললে, আমার এক্ষুনি কলেজে যেতে হবে, আমি বরং যাই। সতী বললে, লক্ষ্মীদির সঙ্গে কি দরকার ছিল তোমার? দরকার কিছুই ছিল না, এমনি। সতী বললে, দরকার না থাকলেও বুঝি তুমি আসো? দীপঙ্কর বললে, হ্যাঁ, লক্ষ্মীদি আমাকে আসতে বলে। লক্ষ্মীদি আমাকে আসতে বলে বলেই এসেছি। লক্ষ্মীদি বলে, কাকাবাবু বলেন, কাকিমাও বলেন, সবাই আমাকে আসতে বলেছে। দরকার না থাকলেও আসতে বলেছে। এখন আর তোমাদের বাড়িটা পরের বাড়ি বলে মনে হয় না আমার। তারপর একটু থেমে বললে, তুমি আসার আগে পর্যন্ত খুব ঘন ঘন আসতাম। তুমি আসার পর থেকে আসাটা একটু কমিয়ে দিয়েছি। কেন? দীপঙ্কর একটু ভেবে নিয়ে উত্তর দিলে, বললে, এখন আমারও কাজ বেড়েছে অনেক, এখন লেখাপড়াও বেড়েছে, এখন চাকরির খোঁজে চারিদিকে যেতে হয়, আর তারপর সকালবেলা থেকে আমার অনেক কাজ। তোমাদের মতন সারাদিন বইতে মুখ দিয়ে বসে থাকলে তো আমার চলে না। আমায় বাজার করতে হয়, আবার ভোরবেলা উঠেই আমাকে মন্দিরে মন্দিরে ফুল দিয়ে আসতে হয়। অনেকগুলো কাজের ফিরিস্তি দিতে পেরে দীপঙ্করের জড়তাটুকু যেন কেটে গেল। সতী বললে, কাজ করা তো ভালো। দীপঙ্কর উৎসাহ পেয়ে গেল সতীর কথায়। বললে, আমার মা আমার চেয়েও বেশি কাজ করে। কাজ করতে করতে একেবারে ঘেমে নিয়ে ওঠে। বাড়ি শুদ্ধ সকলে রান্না করতে হয়। আর তাছাড়া বাবা নেই তো আমার। আমার জন্যও মার অনেক ভাবনা। সেই 2 মাস বয়স থেকে আমাকে মানুষ করে আসছে। মনে করে দেখো, আমি যখন শিশু আর কি, কথাও বলতে পারি না, সেই তখন থেকে মা বিধবা। সে যে কি কষ্ট সে কেউ বুঝবে না। মার কাছে শুনেছি একদিন ভাতই খেতে পায়নি, শুধু মুড়ি খেয়েই মা কাটিয়েছে।
বলতে বলতে হঠাৎ বোধহয় খেয়াল হলো দীপঙ্করের। এসব কথা কাকে বলছে সে? বললে, সে যাকগে, এসব কথা তোমরা ঠিক বুঝবে না। সতী বললে, না না, বেশ লাগছে, বলো না। দীপঙ্কর বললে, তোমরা এসব কল্পনাও করতে পারবে না। মানে, মা বলে এক একদিন ঘরে একটা কণাও চাল নেই, ওদিকে আমি ভাত খাবো বলে কাঁদছি। বলতে বলতে মা অনেক সময় কেঁদেও ফেলেছে। আর কি বলবে। হঠাৎই থেমে গিয়ে দীপঙ্কর বললে, আচ্ছা, একটা কথা তোমায় জিজ্ঞেস করব। কি কথা? আগে বলো, আমার কথা ঠিক ঠিক উত্তর দেবে। সতী বললে, কেন, আমাকে কি তোমার সন্দেহ হয়? দীপঙ্কর হাসল, বললে, সন্দেহ তো তুমিই আমাকে করো। কেন? আমি তোমাকে সন্দেহ করতে যাব কেন? আশ্চর্য তো। দীপঙ্কর বললে, দেখো, তুমি এখন নতুন এসেছো কলকাতায়, এখনো ভালো করে চেনো না আমাকে। লক্ষ্মীদিকে তুমি জিজ্ঞেস করতে পারো, লক্ষ্মীদি জানে। আমি কাউকে কোনো দিন কষ্ট দিইনি জীবনে। কাউকে কষ্ট দিতে আমার খুব দুঃখ হয়। কাউকে কষ্ট দিয়ে লাভটা কি? একে তো সব মানুষের হাজার রকমের কষ্ট আছে, দুঃখ কষ্টের শেষ নেই পৃথিবীতে। তার উপর মানুষের দেওয়া কষ্ট কতখানি মর্মান্তিক বলো তো। সতী বললে, তা তো বটেই। দীপঙ্কর বললে, এই ধরো না আমাদের কথাই, আমার বাবাকে ডাকাতে খুন করে ফেলেছিল। কেন না, আমার জ্যাঠামশাইয়ের সঙ্গে বাবার জমি জমা নিয়ে মামলা চলছিল। হ্যাঁ, সেসব তোমার মার কাছে শুনেছি। দীপঙ্কর বললে, মা তোমায় বলেছে বুঝি? তাহলেই ভেবে দেখো, আমার বাবা যদি না খুন হতো আজ, আমাদের আর কি ভাবনা। তাহলে আমিও তোমাদের মতো এরকম বাড়ি ভাড়া নিয়ে থাকতাম, এরকম টেবিল চেয়ার খাট নিয়ে থাকতাম। বাড়িতে তোমাদের মতো ঠাকুর চাকর ঝি সব থাকতো। সারাদিন আমায় কাজ করতে হতো না, কেবল তোমাদের মতো বসে বসে পড়তুম। সতী বললে, তুমি কি মনে করো আমাদের কোনো কষ্টই নেই? একা শুধু তোমাদেরই কষ্ট? দীপঙ্কর বললে, তা তোমার আবার কিসের কষ্ট? বেশ তো খাচ্ছ দাচ্ছ, লেখাপড়া করছো। সতী বললে, কত রকম কষ্ট আছে আমার, সব কি আর সকলকে বলা যায়? কিন্তু আমার কষ্ট তো সব বললুম তোমাকে। আমার কষ্ট, আমার মার কষ্ট, আমাদের কষ্ট তো সবই বললুম তোমাকে। আমি আমার সব কথা সকলকে বলতে পারি। লক্ষ্মীদিকেও আমি আমার সব কষ্টের কথা বলেছি। লক্ষ্মীদিও বলেছে তার সমস্ত কথা। লক্ষ্মীদি? লক্ষ্মীদির কিসের কষ্ট? সতী যেন হঠাৎ সজাগ হয়ে উঠল, যেন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতে লাগলো সতী দীপঙ্করের দিকে। তারপর বললে, লক্ষ্মীদির কোন কষ্টের কথা তোমায় বলেছে? দীপঙ্কর হঠাৎ ভয় পেয়ে গেল। সতী বললে, উঠো না, বসো। লক্ষ্মীদি তোমায় কোন কষ্টের কথা বলেছে বলো, আমি কিছুই বলবো না। দীপঙ্কর বললে, কিন্তু তার জন্য তুমিও দায়ী। আমি? আমি দায়ী? দীপঙ্কর বললে, হ্যাঁ, তুমিও দায়ী। আমি কিসে দায়ী বলো তো? বারে, কে বলেছে তোমায় এসব কথা? লক্ষ্মীদি বুঝি? দীপঙ্কর বললে, কে বলেছে না বলেছে সেই কথা থাক, কিন্তু তুমি তো ঝগড়া করেছো। বড় বোনের সঙ্গে তোমার ঝগড়া করা কি উচিত হয়েছে? লক্ষ্মীদির না তোমার বড় বোন হয়? সত্যি একটু গম্ভীর হয়ে গেল কথাটা শুনে। একটু পরে বললে, আমাদের ঝগড়া হলে তোমার কানে যায় কি করে? দীপঙ্কর বললে, আমি জানি, আমি সব জানতে পারি। কি করে জানতে পারো তুমি? সেটাই তো আমি জিজ্ঞেস করছি। লক্ষ্মীদি বলেছে? দীপঙ্কর হাসল, বললে, ঝগড়া করে লক্ষ্মীদি যে খায়নি কালকে রাত্রে, তাতে তোমার কষ্ট হয় না? সতী অনেক কিছু ভাবতে লাগল। দীপঙ্করের মনে হলো সতী যেন ভাবছে
এই ছেলেটা কেমন করে সব জানতে পারলে? সতী আবার জিজ্ঞেস করলে, কিন্তু আমাদের বাড়িতে ঝগড়া হলে তোমার কানে যায় কি করে, সেটাই শুনি না। দীপঙ্কর বললে, তোমরা ঝগড়া করলে তাতে দোষ হয় না, আর আমার কানে যেতেই দোষ? সতী আরও গম্ভীর হয়ে গেল, বললে, বুঝেছি। কি বুঝেছ? সতী সেই কথার কোনো উত্তর দিলে না, বললে, আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক বলবে? বলো। সতী একবার পেছন দিকে দেখে নিলে, তারপর বললে, লক্ষ্মীদি এখন চান করতে গেছে, এক্ষুনি হয়তো এসে পড়বে। তোমার বয়স কত? দীপঙ্কর অবাক হয়ে গেল, বললে, কেন? আমার বয়স জেনে তোমার কি হবে? তোমার বয়স কত? সতী বললে, বয়সের কথা জিজ্ঞেস করছি বলে বুঝি তোমার রাগ হয়ে গেল? পুরুষরা বেশি বয়স পর্যন্ত ছেলে মানুষ থাকে বলেই তোমার বয়সটা জিজ্ঞেস করছি। দীপঙ্কর বললে, না, তুমি যা ভাবছো আমি তা নই। কি নও? আমি আর ছেলে মানুষ নই, আমি সব বুঝতে পারি। আমি লক্ষ্মীদির কি কষ্ট তা লক্ষ্মীদির মুখ দেখেই বুঝতে পারি, আর তোমাকেও আমি বুঝতে পারি। বলবো কেন আমাকে দেখে তোমার রাগ হয়, তাও আমি বুঝতে পারি। বাইরে থেকে মনে হয় আমি কিছুই বুঝতে পারি না, আমি বোকা, কিন্তু আমি খুব চালাক। সতী বললে, তুমি যদি সবই বোঝো তাহলে তোমাকে একটা কথা বলি। বলো। সতী বললে, আমাদের সংসারে এক মা না থাকা ছাড়া আর কোনো দুঃখ কষ্ট নেই। তা মা তো আর সকলের থাকে না। আর আমার বাবা অনেক টাকা উপায় করেছেন নিজে মেহনত করে, বিরাট বাড়ি করেছেন, সম্পত্তিও করেছেন। সব আমাদের দুই বোনের, আমাদের কোনো ভাই নেই। আমরা ছেলের মতন মানুষ হয়েছি, কলেজে পড়েছি। দীপঙ্কর চুপ করে শুনতে লাগলো। সতী আবার বলতে লাগলো, যেখানেই মানুষ হয়েছি সেইখানেই লেখাপড়া করেছি, হয়তোবা সেইখানেই সারা জীবন কাটিয়ে দিতাম। কিন্তু একটা মুশকিল হলো, আর সেই মুশকিলটা না হলে দিদিও কলকাতায় আসতো না, আর দিদি না এলে আমাকেও আসতে হতো না। এই দাঁড়াও, আমার কথাটা আগে শেষ হোক। এসে এই ঈশ্বর গাঙ্গুলি লেনের বাড়িতেও থাকতে হতো না। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কি মুশকিল? মুশকিলটা কি? বলছি, আমার বাবা জীবনে কোনো পাপ করেননি, একটা মিথ্যে কথা পর্যন্ত বলেননি কখনো, কারোর কোনো ক্ষতি জ্ঞানও তো করেননি। নিজে সৎ পথে থেকে সারা জীবন চলে এসেছেন। যখন গিয়েছিলেন সেখানে তখন একেবারে নিঃসম্বল অবস্থা, আর তারপর নিজের চেষ্টায় পয়সা উপার্জন করেছেন। বাবাকে না দেখলে ঠিক বাবাকে বোঝানো যাবে না। আমাদের চেহারা দেখে বাবার চেহারাটা আন্দাজও করা যাবে না। আমরা আর কি বা ভরসা, বাবার মতো গায়ের রং আমরা কেউই পাইনি। রোজ সকালবেলা উঠে বাবা 1 ঘন্টা ধরে এখনও গীতা পড়েন, আহ্নিক করেন, জপ করেন, তারপর জলগ্রহণ করেন। বাবার কথা বলতে বলতে সতীর মুখ চোখ যেন লাল টকটকে হয়ে এলো। দীপঙ্কর হঠাৎ জিজ্ঞেস করলে, তুমি বুঝি বাবাকে খুব ভালোবাসো? সতী হাসল, বললে, বাবাকে কে না ভালোবাসে? সেজন্যই তো তোমার বাবা নেই যখন শুনলুম, তখন খুব দুঃখ হলো আমার। এই যে এখানে আছি, বাবার চিঠি না পেলে আমার খুব মন খারাপ হয়ে যায়। আমাদের তো মাও নেই, বাবাই সব। দীপঙ্কর এক মনে শুনছিল, তারপর বললে, আমার ঠিক উল্টো, আমার মাই সব। তোমার মার কাছে তাই বলছিলাম, আমার বাবার চেহারা দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে, এত ভালো আমার বাবা। কিন্তু সেই বাবার কাছেও আমি থাকতে পারলাম না, এমনই কপাল আমাদের। কেন? সতী বললে, সেই কথাই তো বলছি। শেষ জীবনে বাবা মনে বড় কষ্ট পেলেন, মা মারা যাওয়াতেও বাবা এত কষ্ট পাননি। বাবার সেই কষ্ট চোখেও দেখা যায় না। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কি কষ্ট?
কষ্টটা কি? সতী একটু থেমে গেল। গলাটা তার যেন বুঝে এলো। তারপর একটু থেমে বললে, ওই আমার লক্ষ্মীদি, লক্ষ্মীদির জন্য। লক্ষ্মীদির জন্য? সতী হঠাৎ মুখটা সামনে নিয়ে এলো, গলাটা হঠাৎ নিচু করে বললে, তোমায় একটা কথা বলবো। কি কথা? এই কথাটা বলবার জন্যই তোমার সঙ্গে কয়দিন ধরে দেখা করতে চাইছি। কলকাতায় আমি সেজন্যই এসেছি, তোমাদের বাড়িতেও আমি সেজন্যই গিয়েছিলুম। তুমি তো লক্ষ্মীদিকে খুব ভালোবাসো না? দীপঙ্কর বললে, হ্যাঁ, খুব ভালোবাসি। লক্ষ্মীদিও আমাকে খুব ভালোবাসে। সতী বললে, হ্যাঁ, লক্ষ্মীদির চিঠিতেও আমি তাই বুঝতে পেরেছিলাম। তোমার কথা অনেক লিখতো আমাকে। তুমি কীরকম করে উঁকি দিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলে। মারলেও তুমি রাগ করতে না। দীপঙ্কর বললে, আসলে তখন আমি সত্যি ছোট ছিলুম, কিছুই বুঝতুম না। আচ্ছা, এখন তাহলে সব বোঝো। এখন তো তুমি বড় হয়েছ, এখন তো তুমি আর ছেলে মানুষ নও। না। তাহলে একটা কথা তোমায় বলবো, শুনবে? কি কথা? আগে বলো, আমি যা বলবো তা কাউকেই বলবে না। দীপঙ্কর আবার জিজ্ঞেস করলে, তবু কি কথাটা তুমি বলবে, বলো না। সতী আরেকবার পেছন দিকটা দেখে নিলে, তারপর বললে, কাউকে বলবে না বলো। দীপঙ্কর যেন ভাবনায় পড়ল। সবাই তাকে সব কথা গোপন করতে বলে। সংসারে সবাই কি সবাইকে অবিশ্বাস করে? লক্ষ্মীদি অবিশ্বাস করে সতীকে, সতী অবিশ্বাস করে লক্ষ্মীদিকে। কাকাবাবুও কি অবিশ্বাস করে কাকিমাকে? আর তার বাবাও কি মাকে অবিশ্বাস করত? আর কিরণও কি অবিশ্বাস করে দীপঙ্করকে? ছিটে ফোঁটা, চুনমুনি, বিন্তিদি, সবাই। আর অঘোর দাদুও যেমন অবিশ্বাস করে ঠাকুরকে, ঠাকুরও কি অবিশ্বাস করে এই সব মানুষকে? একটু যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিল দীপঙ্কর। সতীর কথায় আবার জ্ঞান ফিরে এলো। সতী বললে, বলো, কাউকে বলবে না? লক্ষ্মীদিকেও বলবো না? না, কাউকেই তুমি বলতে পারবে না। কি কথা বলো? সতী এবার যেন আরও সতর্ক হলো, আরও কাছে সরে এসে বললে, আমার বাবার মুখ চেয়ে আমি বলছি। অনেক সহ্য করেছেন বাবা, কিন্তু এইবার যদি কিছু ঘটে তাহলে বাবাকে হয়তো আর বাঁচানো যাবে না। অন্তত বাবার কথাটা ভেবেও তুমি নিশ্চয় সাহায্য করবে আমাদের। দীপঙ্কর এবার সত্যিই অবাক হয়ে গেল, বললে, আমি সাহায্য করব? হ্যাঁ, আমাদের সংসারের শান্তি, আমাদের বংশের সুনাম, সব কিছু খানিকটা তুমিই বাঁচাতে পারো। এমন অদ্ভুত কথা দীপঙ্কর জীবনে কখনো শোনেনি এর আগে। সামান্যই মানুষ সে, অখ্যাত অবাজ্ঞাত একজন মানুষ, ঈশ্বর গাঙ্গুলি লেনের একটা বাড়িতে পরের আশ্রয়ের মানুষ। তার এত দাম, তার উপর লক্ষ্মীটির সম্মান সুনাম সব নির্ভর করছে, অন্তত খানিকটাও নির্ভর করছে। এ কেমন কথা? সতী বললে, হ্যাঁ, তুমি পারো। আমি শুনেছি তুমি লক্ষ্মীদের কাজ করে দাও। দীপঙ্করের মনে হলো সে যেন হঠাৎ এক মুহূর্তে বড় সাবালক হয়ে উঠেছে। পৃথিবীর সব সংসারের কাছে এতদিন সে ছোট বলেই প্রতিপন্ন হয়ে এসেছে কেবলই। লক্ষ্মীদি এতদিন তাকে যে বিশ্বাস করে সব কথা বলেছে, তাও কেবল সে ছোট বলেই। এতদিন ছোট বলেই সবাই তাকে অগ্রাহ্য করে এসেছে, ছোট বলেই এতদিন সবাই তাকে অনাদর করেছে। আবার কেউ কেউ ছোট বলে তাকে স্নেহও করেছে। অঘোরদাদুর স্নেহ যে সে পেয়েছিল, সে তো ছোট বলেই। বড় হলে সে তো আর তা পাবে না। ছিটে ফোটা বিন্তিদির মতন বয়স হলে তাকেও অঘোরদাদু বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তখন তাকেও একদিন তার মার হাত ধরে আবার নতুন আশ্রয়ের সন্ধান করতে হবে। ছোট হওয়ার অসুবিধেও ছিল, কিন্তু সুবিধেও ছিল সামান্য।
কিন্তু আজ মনে হলো বড় হওয়ার আরেকটা দিকও আছে, এতদিনের অজানা একটা দিক। মনে হলো বড় হওয়া যেন বেশ ভালো, যেন বড় হলে বড়রা বড় বিশ্বাস করে, বড় ভালোবাসে, বড় কাছে টেনে নেয়। সতী বললে, আমি জানি লক্ষ্মীদি তোমাকে খুব বিশ্বাস করে, করে না? দীপঙ্কর বললে, করে। সতী হঠাৎই বললে, তোমার হাত দিয়ে কারোর কাছে যদি কোনো চিঠিপত্র। দীপু! হঠাৎ যেন বাজ পড়ল। দীপঙ্কর চমকে উঠেছে, সতীও যেন চমকে উঠল এক নিমিষে। আর সামনেই লক্ষ্মীদি ঘরে ঢুকল। লক্ষ্মীদি চিৎকার করে উঠল, আবার এসেছিস তুই? দীপঙ্কর হাঁ করে চেয়ে রইল লক্ষ্মীদির মুখের দিকে। এক্ষুনি স্নান করে এসেছে লক্ষ্মীদি, ভিজে চুলগুলো পিঠে এলিয়ে পড়েছে। তখনও দুই একটা জলের ফোঁটা আটকে আছে কপালে, মুখে, চোখের পাতায়। লক্ষ্মীদির চেহারা দেখে দীপঙ্কর যেন ভয় পেয়ে গেল। এমন চেহারা তো কখনো দেখেনি লক্ষ্মীদির। এমন কেন হলো? লক্ষ্মীদি যেন রেগে ফেটে পড়ল, বললে, কেন এসেছিস এখন বল? দীপঙ্কর জোড়োসোড়ো হয়ে ভয়ে কুঁকড়ে এলো যেন, বলে, কেন লক্ষ্মীদি, আমি কি করেছি? আবার কথা বলছিস? কেন এসেছিস এখানে, কি করতে? দীপঙ্কর লক্ষ্মীদির কথাগুলো বুঝতে পারলে না। কি অপরাধ করেছে সে এখানে এসে? কার কি ক্ষতি করেছে? বলে, আমি কাকাবাবুর কাছে এসেছিলুম লক্ষ্মীদি। কাকাবাবুর কাছে? তাই এখানে কেন, এই ঘরে কেন? সতীকে পেছন থেকে দেখে আমি ভেবেছিলুম বুঝি তুমি। আবার মিথ্যে কথা! যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা এখান থেকে, বেরো, যেখানে খুশি যা, এইখানে আসবি নে। দীপঙ্কর কথাগুলো শুনতে শুনতে স্তম্ভিত হয়ে গেল। লক্ষ্মীদি? শেষ পর্যন্ত লক্ষ্মীদির মুখ থেকে এই কথাগুলো তাকে শুনতে হলো। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল তার। আরেকবার সে লক্ষ্মীদির মুখের দিকে চাইলে, তারপর সতীর মুখের দিকেও একবার চাইলে। আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিল কে জানে। দীপঙ্কর আরেকবার তবু জিজ্ঞেস করলে, আমি বেরিয়ে যাব? হ্যাঁ, কতবার বলবো তোকে? আর কখনো আসবো না? না। দীপঙ্কর শেষ পর্যন্ত ঘাড় নিচু করে দরজার দিকে পা বাড়াচ্ছিল। হঠাৎ সত্যি তার হাতটা ধরে ফেললে, বললে, না, ও যাবে না। দীপঙ্কর ফিরে দেখলে সত্যি লক্ষ্মীর দিকে চেয়ে বললে, না, ও যাবে না। কেন যেতে বলছো তুমি ওকে? লক্ষ্মীদি বললে, হ্যাঁ, ও যাবে, ওর হাতটা তুই ছেড়ে দে। কেন আসে ও এখানে? এত আসার কিসের দরকার? দীপঙ্করের হয়ে সতী বললে, বেশ করে ও আসে, ও এসেছে বলে তোমার এত রাগ কেন? লক্ষ্মীদি আরও রেগে গেল, বললে, আমি আবার বলছি সতী, ওর হাতটা তুই ছেড়ে দে। সতী বললে, না, ছাড়বো না ওর হাত। এই বলে দীপঙ্করকে বললে, দীপঙ্কর, তুমি এখানে থাকো তো, দেখি দিদি কি করে। ছাড়বি না? এই বলে লক্ষ্মীদি এইবার সামনে এগিয়ে এসে দীপঙ্করের অন্য হাতটা ধরে টানতে লাগলো, বলে, যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। একদিকে লক্ষ্মীদি টানতে লাগলো, আরেকদিকে সতী টানতে লাগলো। দুজনের টানাটানির মধ্যে দীপঙ্কর কেমন যেন অসহায় হয়ে দুজনেরই মুখের দিকে চাইলে। এ কি হলো? এ কি কাণ্ড তাদের দুজনের? লক্ষ্মীদি বললে, ওকে ছেড়ে দে বলছি সতী। সতী বললে, ছাড়বো না, ও যাবে না। হ্যাঁ, যাবে, ওর ঘাড় যাবে। এই বলে লক্ষ্মীদি দুই হাতে দীপঙ্করকে টানতে লাগলো, আর সতীও তার গায়ে যত শক্তি আছে তত জোরে তাকে টেনে ধরে রইল। দীপঙ্কর শেষে সতীকে বললে, আমি এবার যাই, আমারও অনেক কাজ আছে। সতী বললে, না, তুমি যাবে না। কেন যাবে?
তুমি যেতে পাবে না। কেন? লক্ষ্মীদি যা খুশি তাই করবে? লক্ষ্মীদির খুশি মতো চলতে হবে নাকি আমাদের? লক্ষ্মীদি সব, আমি কেউ না? আমি যদি তোমার সঙ্গে কথা বলে থাকি তাতে লক্ষ্মীদির কেন রাগ হয়? কিসের ভয়? কাকে ভয়? দীপঙ্কর বললে, তা হোক, আমি এখন যাই। আমার মা হয়তো খুব ভাবছে। আমার কলেজেরও দেরি হচ্ছে। সতী বললে, তাহলে বলো, আবার তুমি আসবে? দীপঙ্কর ভয়ে ভয়ে লক্ষ্মীদির মুখের দিকে চাইলে। লক্ষ্মীদি বললে, না, ও আসবে না। ওর সঙ্গে তোর কিসের অত দরকার শুনি? ওর সঙ্গে তোর কিসের অত ভাব? ওর মুখ থেকে তুই কি কথা আদায় করতে চাস? ও তোর মতো নয়, বুঝলি? ও কিছু জানলেও তোকে বলবে না। ওকে মেরে ফেললেও ও কিছু বলবে না। ওকে তুই চিনিস না। হঠাৎ সতীর হাতটা একটু আলগা হতেই দীপঙ্কর ছাড়া পেয়ে ঘরের বাইরে গিয়ে দাঁড়ালো। তখনও দুজনে ঝগড়া চলছে। তারপর ভাবলে, এইবার কোথায় যাবে সে? এতক্ষণ যেন সে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। খেয়ালই ছিল না কে সে, কেন এসেছিল এই বাড়িতে। হঠাৎ মনে পড়ল কাকাবাবুর কথা। কিন্তু বাড়ির এই অবস্থার মধ্যে কাকাবাবুকে কি সে বুঝিয়ে বলতে পারবে? তার চেয়ে পরে বললেই হবে। নিচে আসতে কাকিমার সঙ্গে মুখোমুখি দেখা হয়ে গেল। কাকিমা জিজ্ঞেস করলেন, কি রে, কি বললেন? দীপঙ্করের যেন তখনও ভালো করে মানসিক ঘোর কাটেনি। কাকিমার মুখের দিকে চেয়ে কিছুই বুঝতে পারলে না। কাকিমা আবার জিজ্ঞেস করলেন, কি রে, অমন করছিস কেন? কাকাবাবুকে বলেছিলি? না। কেন? বলতে লজ্জা হলো? দীপঙ্কর বললে, না। তা এতক্ষণ ওপরে কি করছিলি তবে? লক্ষ্মী বুঝি আবার ঝগড়া করছে সতীর সঙ্গে, সেটা শুনছিলি? দীপঙ্কর বললে, হ্যাঁ কাকিমা। এই বলে দরজা খুলে বাইরের রাস্তায় এসে দাঁড়ালো। দীপঙ্করের মনে হলো সমস্ত পৃথিবীটাই যেন তার চোখের সামনে ঘুরছে। একবার ভালো করে চোখ চেয়ে দেখলে চারিদিকে, মনে হলো কিছুই যেন সে চিনতে পারছে না। সেই চেনা ঈশ্বর গাঙ্গুলি লেনটাও যেন হঠাৎই বড় অচেনা ঠেকল তার কাছে। আস্তে আস্তে সে নিজের বাড়ির মধ্যে ঢুকে পড়ল। অনেক দিনের অনেক ঘটনা অনেক রকমভাবে দীপঙ্করকে ভাবিয়েছে, কাঁদিয়েছে, কখনো বা নতুন করে বাঁচিয়ে তুলেছে। আর যখন হতাশায় অসাড় হয়ে এসেছে দীপঙ্কর, তখন কোথা থেকে যেন কে এসে হঠাৎ তার সাহস জুগিয়েছে মনে। কে যেন এসে তার প্রাণে বল জুগিয়েছে। সেই সব দিনের প্রতিটি কথা দীপঙ্করের মনে আছে। প্রতিটি ঘটনা দীপঙ্করের মনে গাঁথা হয়ে আছে। আর সেই কিরণ, সেই কিরণের কথাই ধরা যাক। কিরণের সঙ্গে কোথায় যেন তার আকাশ পাতাল তফাৎ ছিল। কিরণের কোনো হতাশা ছিল না কোথাও। তার মতো আশাবাদী যদি দীপঙ্কর হতে পারত, অনেক পাওয়ার আনন্দে দীপঙ্কর যখন অধীর হয়ে উঠেছে, কিরণকে তখন দেখা যেত হতাশার চরম শিখরে দাঁড়িয়েও যেন উল্লাসে উন্মাদ হয়ে আছে। তবু অত তফাতের মধ্যেও কোথাও যেন দুজনের মধ্যে ভারী মিল ছিল। একদিন কিরণকে না দেখতে পেলে দীপঙ্করের মনটা যেন কেমন করত। এক এক সময় মনে হতো কিরণ যেন তার কাছে সকলের চেয়ে আপন, সকলের চেয়ে প্রিয়। কিরণের জন্য যেন সে তার মাকেও ছাড়তে পারে, কিরণের জন্য যেন লক্ষ্মীদিকেও সে ছাড়তে পারে, কিরণের জন্য যেন সতীকেও সে ছাড়তে পারে, কিরণের জন্য কাকিমা, কাকাবাবু, অঘোরদাদু, সব সব কিছুকেই যেন ছাড়তে পারে দীপঙ্কর। অথচ কোথায় গেল সেই কিরণ? অথচ কোথায় যে কেমন করে হারিয়ে গেল কিরণ? কাকাবাবু যেদিন বলেছিলেন সেই কিরণকেই ছাড়তে, কাকাবাবু যেদিন সেই কিরণের সঙ্গে মিশতে বারণ করেছিলেন, সেই দিনকার কষ্ট দীপঙ্কর কাউকেই বোঝাতে পারবে না। কেউই বুঝবে না তার সেই দিনকার কষ্টের কথাটা। মা বলতো, কি হলো রে তোর, শরীর খারাপ? দীপঙ্কর কিছুই বলতো না।
মনে হতো কিরণের সঙ্গে মিশতে না পারলে তার যেন বেঁচে থাকাই বৃথা। কলেজ থেকে বেরোবার সময় গেটের সামনে যাবার আগে বুকটা ভয়ে দুরুদুরু করত। যদি কিরণের সঙ্গে দেখা হয়ে যায়, যদি তার জন্য দাঁড়িয়ে থাকে গেটের সামনে, তখন কি বলে এড়াবে তাকে, কি বলে তাকে মিশতে বারণ করবে? অনেকদিন গেটের সামনে এসে দাঁড়িয়ে যেন দীপঙ্করের পা জোড়া চলতে চাইত না। একে একে সব ক্লাসের ছেলেরা চলে যেত বাড়ির দিকে। কলেজের সামনের বাগানের রাস্তা দিয়ে সার ছেলের দল আস্তে আস্তে বাড়ির দিকে চলে যেত। সামনেই ট্রাম রাস্তা, সামনেই বাসগুলো চলেছে হু হু করে। ওপারে হাজরা পার্কের সবুজ ঘাসগুলোর ওপর গিয়ে বসত কেউ কেউ। সমস্ত পৃথিবীটাই যেন ঘুরত দীপঙ্করের চোখের সামনে। মনে হয়তো সবাই আছে, শুধু যেন কিরণই নেই। সব যেমন ছিল তেমনই চলেছে, শুধু কিরণই যেন নেই। আর তারপর আস্তে আস্তে চারিদিকে অন্ধকার করে আসত। একে একে গ্যাসের বাতিগুলো জ্বলে উঠত রাস্তায়। ট্রামের ভেতরে বাসের মাথায় আলো জ্বলে উঠত। তখনও এক একদিন দীপঙ্কর ফুটপাতের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করত। যদি কিরণ আসে, যদি কিরণ এসে ফিরে যায়, যদি এসে দীপঙ্করকে না দেখতে পায়। হঠাৎ মনে হলো যেন কিরণ আসছে। খালি পা, ছেঁড়া ময়লা শার্ট, আর মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। হনন করে তারই দিকে এগিয়ে আসছে। দীপঙ্করের বুকটা দূর দূর করে উঠল। কেমন করে কথাটা পারবে দীপঙ্কর, তাই ভাবতে লাগল। কাকাবাবু মিশতে বারণ করে দিয়েছে কিরণের সঙ্গে। সেই কথাটা যে কেমন করে বলা যায় মুখ ফুটে। দীপঙ্করের জীবনের পথ আলাদা, আর কিরণের আলাদা রাস্তা। কিরণ লাইব্রেরি করুক, কিরণ দেশ স্বাধীন করুক, কিরণ ভজুদার সঙ্গে মিশুক, কিন্তু দীপঙ্করকে বড় হতে হবে। দীপঙ্করের বড় হওয়া মানে বড় চাকরি করা, সংসার করা, মাকে শান্তি দেওয়া, বিশ্রাম দেওয়া। তাকে মানুষ হতে হবে। আর 10 জন যেমন স্বাধীন হয়ে বাঁচে, তেমনি স্বাধীন হতে হবে। আপিসে যাবে, চাকরি করবে, মাইনে পাবে, মাইনে এনে মার হাতে টাকাগুলো দেবে। তার চেয়ে বড় সুখ কী আছে পৃথিবীতে? সত্যি তো, কাকাবাবু কোনো অন্যায় বলেননি। কাকাবাবু তো তাকে ভালো পরামর্শই দিয়েছেন। কাকাবাবু, কাকিমা, লক্ষ্মীদি, সতী সবাই তো তার ভালো চায়। আর তার ভালোর জন্যই তো সবাই তাকে কিরণের সঙ্গে মিশতে বারণ করে। কিরণের সঙ্গে মিশে তার কী লাভ? কিরণ কি তার আদর্শ? কিরণ কাছাকাছি আসতেই দীপঙ্কর গেটের আড়ালে লুকিয়ে পড়ল। অন্ধকার হয়ে এসেছে বেশ। কিরণ যেন তাকে দেখতে না পায়, আর কিরণ তাকে দেখতে না পেলেই চলে যাবে। তারপর লুকিয়ে লুকিয়ে বাড়ি চলে যাবে দীপঙ্কর। বাড়ি গিয়ে পড়তে বসবে। একবার বাড়িতে গিয়ে ঢুকতে পারলে কিরণ আর দীপঙ্করকে ডাকতে সাহস করবে না। কিরণ জানে তাকে কেউ পছন্দ করে না, কেউ তাকে চায় না। দীপঙ্করের চোখ ফেটে জল বেরিয়ে আসতে লাগলো। মনে হলো একবার ডাকে, কিরণ। কিন্তু নিজেকে হঠাৎ সামলে নিলে দীপঙ্কর। দীপঙ্কর দেখলে কিরণ সেই অন্ধকারের মধ্যে এসে কলেজের গেটের সামনে দাঁড়ালো। এদিক ওদিক চেয়ে দেখলে একবার, তারপর সেইখানে দাঁড়িয়ে চারিদিকে চেয়ে চেয়ে যেন কি ভাবতে লাগলো। যেন মুখখানা শুকিয়ে গিয়েছে তার। হয়তো আজকেও তার খাওয়া হয়নি, আজকেও হয়তো ডাব খেয়েই কাটিয়েছে। শার্টের বুক পকেটের ভেতর রসিদ বইটা থাকতে একটু ফুলে উঠেছে পকেটটা। এদিক ওদিক দেখে কিরণ আবার ফিরল। হয়তো দীপঙ্করকে না দেখতে পেয়ে ফিরে গেল, হয়তো হাজরার মোড়ে দাঁড়িয়ে আবার পইতে বেচবে, কিংবা কালীঘাট বয়েজ লাইব্রেরির চাঁদা আদায় করতে শুরু করবে। দীপঙ্কর বেরিয়ে এসে ফুটপাতের উপর দাঁড়ালো আবার। একবার ভাবলে ডাকবে কিনা। ডাকলে কি দোষ হবে? ডাকলে তার এমন কিছু সর্বনাশ হবার কথা নয়। দীপঙ্কর সেইখানে দাঁড়িয়েই ডাকলে, কিরণ। কিরণ শুনতে পেলে না, যেমন যাচ্ছিল তেমনি চলতে লাগলো। দীপঙ্কর আবার ডাকলে, কিরণ। কিরণ সেইবারেও শুনতে পেলে না।
একবার মনে হলো দরকার নেই ডেকে, না শুনতে পেয়েছে ভালোই হয়েছে, কদিন দেখতে না পেলেই ভুলে যাবে। আর কী বা হবে ডেকে, যখন মিশবেই না দীপঙ্কর, তখন কেনই বা আবার তার সঙ্গে যেচে ঘনিষ্ঠতা করা। সত্যি তো, কিরণের পথ আরও দুরূহ, কিরণের জীবন আরও কষ্টের। কিরণের মতো কষ্ট সহ্য করতে দীপঙ্কর পারবে না, কিরণের মতন ডাব খেয়ে দিনের পর দিন কাটাতে পারবে না দীপঙ্কর। কিন্তু হঠাৎই সমস্ত বুকটা যেন ব্যথায় টনটন করে উঠল। কিরণ না হলে কার সঙ্গে মিশবে সে? কিরণ না হলে কার সঙ্গে সে প্রাণের কথা বলবে? কিরণ, কিরণ! কিরণ তখন অনেক দূরে চলে গেছে। ফুটপাতের ভিড়ের মধ্যে দিয়ে কিরণ যেন হারিয়ে যায়। দীপঙ্কর প্রাণ ভয়ে ডাকলে, কিরণ, কিরণ! শেষে দৌড়তে লাগলো দীপঙ্কর। ফুটপাতের লোকের গায়ে ধাক্কা লাগবার অবস্থা। হাত থেকে সিভিক্সের বইটা পড়ে গেল রাস্তায়। চটিটা পা ফসকে ছিটকে চলে গেল ওই পাশে। দীপঙ্কর আরেকবার জোরে ডাকলে, কিরণ, কিরণ রে! রাস্তার লোকজন তার দিকে চেয়ে দেখলে অবাক হয়ে। হাতে বই, সাবান কাচা শার্ট গায়ে একটা ছেলে কাকে লক্ষ্য করে যেন ছুটে চলেছে। কেউ কেউ সরে গিয়ে পথ করে দিলে, ও ভাই, তোমার পেন্সিল পড়ে গেল যে পকেট থেকে। তাড়াতাড়ি পেন্সিলটা কুড়িয়ে নিয়ে আবার দৌড়তে লাগলো দীপঙ্কর। তোর সঙ্গে মিশতে বারণ করেছে বলেই আমি কথা বলিনি কিরণ, আমি গেটের সামনেই দাঁড়িয়েছিলুম ভাই, তুই আমাকে খুঁজছিলি, আমি দেখতে পেয়েছি। তোর সঙ্গে আমি মিশবো কিরণ, তোকে আমি ভালোবাসি ভাই। আমি আর কারোর কথা শুনবো না, মার কথাও শুনবো না, কাকাবাবুর কথাও শুনবো না, সতী লক্ষ্মীদি কারও কথা শুনবো না। তুই আমার প্রাণের বন্ধু কিরণ। দীপঙ্কর একেবারে হুমড়ি খেয়ে পড়ল কিরণের গায়ের ওপর। দীপঙ্কর কিরণের কাঁধে হাত দিয়ে বললে, তুই আমায় খুঁজছিলিস কিরণ? কিরণ মুখ ফেরালো, আর সঙ্গে সঙ্গে মুখখানা দেখে চমকে উঠল দীপঙ্কর। দীপঙ্কর হাতটা সরিয়ে নিলে কাঁধ থেকে, তারপর বললে, আপনি কিছু মনে করবেন না, আমি ভেবেছিলাম। ছেলেটা ভালো করে দীপঙ্করকে দেখলে, বললে, না। এই বলে যেমন চলছিল তেমনি চলতে লাগলো। দীপঙ্কর নিজেই নিজের ব্যবহারের জন্য যেন আড়ষ্ট হয়ে গিয়েছিল। এতখানি উত্তেজিত হওয়া তার উচিত হয়নি সত্যি। কিরণ হয়তো তার কথা ভাবছেই না, কিরণ হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। সত্যি তার অনেক কাজ করে বেড়াইছে, অনেক ভাবনা আছে তার। তার বাবার অসুখ, তার অবস্থা, তার ভজুদা, তার লাইব্রেরি, কত কাজ তার, কত তার কাজ। দুদিন দেখা না হলে কি হয়? সে হয়তো জানতেও পারছে না দীপঙ্করের কষ্টের কথা। কিরণকে দেখতে না পেলে দীপঙ্করের যে কত কষ্ট হয় তা হয়তো সে ভাবতেও পারছে না। আশ্চর্য। হাজরা রোডের মোড়ের কাছটাতেই ভিড় বেশি, দোকানে আলো জ্বেলে দিয়েছে। দীপঙ্কর সেই মোড়ের মাথাতেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অনেক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে কেমন যেন ভালো লাগে তার। সমস্ত অচেনা লোক, অচেনা লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দীপঙ্করকে খুব ভালো লাগে। কেউই তাকে দেখছে না, কেউ তাকে লক্ষ্যও করছে না। ছি, ছেলেটা কি ভাবলে? ও যেন কিরণের মতোই যেন উপোস করে কাটায়। অন্তত চেহারা দেখে তাই মনে হলো। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দীপঙ্কর ভাবতে লাগলো, এখন কোথায় যাবে সে? এখন বাড়ি যাওয়াটাই ভালো, বাড়ি গিয়ে পড়তে বসাটাই উচিত। পড়তে বসলে সব ভুলে যায়। পড়বার সময় আর কিছুই মনে পড়ে না। কিরণের কথাও মনে পড়ে না, লক্ষ্মীদের কথাও মনে পড়ে না, কাকাবাবুদের বাড়ির কথাও মনে পড়ে না। হঠাৎই মনে হলো যেন ওই ফুটপাতে তাদের কলেজের প্রফেসর চলেছেন, অমলবাবু, হিস্ট্রি পড়ান। অমলবাবুর চেহারাটা দূর থেকে দেখলে চেনা যায়। সাদা পাঞ্জাবির ওপর একটা চাদর গায়ে, মুখে কাঁচা পাকা দাড়ি। ওই ফুটপাত দিয়ে হনহন করে চলেছেন, এক হাতে মোটা মোটা কয়েকখানা বই।
রাস্তাটা পার হয়ে সোজা ওই দিকের ফুটপাতে একেবারে মুখোমুখি গিয়ে দাঁড়াল। স্যার? অমলবাবু থমকে দাঁড়ালেন। দীপঙ্কর হঠাৎ পায়ে হাত দিয়ে মাথায় ঠেকালে। কে তুমি? চশমার কাচ দিয়ে বেশ স্নেহাতুর দৃষ্টি দিয়ে তাকালেন তার দিকে। দীপঙ্কর বললে, একটা কথা জিজ্ঞেস করার ছিল স্যার। কি কথা বলো? দীপঙ্কর বললে, স্যার, সেই দিন আপনি সক্রেটিসের কথা পড়িয়েছিলেন ক্লাসে। হ্যাঁ, সক্রেটিস। দীপঙ্কর বললে, আপনি বলেছিলেন সক্রেটিস দ্য ওয়াইস্ট অব ম্যান। আমি সেই সম্বন্ধে একটা কথা জিজ্ঞেস করব আপনাকে। কিছু মনে করবেন না স্যার। কি কথা? দীপঙ্কর একটু দ্বিধা করলে, তারপর বললে, স্যার, আপনি বলেছিলেন টু এ গুড ম্যান whether alive or dead, no evil can happen, nor are the gods indifferent to him. কথাটা কি সত্যি স্যার? অমলবাবু কথাটা শুনে কেমন যেন অবাক হয়ে চেয়ে রইল খানিকক্ষণ। যেন দীপঙ্করকে আপাতমস্তক ভালো করে লক্ষ্য করে দেখতে লাগলেন। হঠাৎ রাস্তার মধ্যে একজন ছাত্রের মুখে এই প্রশ্ন শুনে তিনি যেন একটু অবাকই হয়ে গিয়েছিলেন। জিজ্ঞেস করলেন, তুমি কোন ইয়ারে পড়ো? দীপঙ্কর বললে, সেকেন্ড ইয়ার স্যার। আমি কথাটা কিছুতেই ভুলতে পারছি না। আমাদের স্কুলের হেডমাস্টার মশাইও এই কথাটা বলেছিলেন। 14 বছর যদি সত্যি কথা বলি তাহলে তারপর যা বলবো সব সত্যি হবে। কথাটা কদিন থেকে মাথার মধ্যে খুব ঘুরঘুর করছে স্যার। কথাটা কি সত্যি? অমলবাবুর অবাক হওয়া তখনও যেন কাটেনি। বললেন, তোমার নাম কি? দীপঙ্কর বললে, দীপঙ্কর সেন। কোথায় থাকো? 19-1 ঈশ্বর গাঙ্গুলি লেন, কালীঘাট। ম্যাট্রিকে কী রেজাল্ট করেছিলে? দীপঙ্কর বললে, আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম স্যার। ভালো রেজাল্ট করতে পারিনি। সব বইও ছিল না আমার। অন্য ছেলেদের কাছ থেকে চেয়ে নিয়ে পড়তে হয়েছে। আসলে আমার বাবা নেই তো। অমলবাবু যেন আরও আগ্রহী হয়ে উঠলেন। বললেন, তাহলে তোমার পড়াশোনার খরচ কে দেয়? প্রাণমথবাবু। তিনিই মাসে মাসে কলেজের মাইনেটা দিয়ে দেন। অমলবাবু কী যেন ভাবতে লাগলেন, তারপর যেন আস্তে আস্তে চলতে লাগলেন। দীপঙ্কর কী করবে বুঝতেই পারলে না। অমলবাবুর সঙ্গে সেও পেছন পেছন চলতে লাগল। একসময় অমলবাবু বললেন, কি নাম বললে তোমার? দীপঙ্কর সেন। তারপর একটু থেমে দীপঙ্কর বললে, আপনি হয়তো এখন খুব ব্যস্ত আছেন স্যার, আমি তাহলে আসি। অমলবাবু বললেন, না, দাঁড়াও, তুমি একবার একটা কাজ করো, আমার সঙ্গে লাইব্রেরিতে দেখা করো। কখন স্যার? যখন ইচ্ছে। এই বলে অমলবাবু চলে যাচ্ছিলেন। দীপঙ্করও চলে যাচ্ছিল। হঠাৎ অমলবাবু আবার ফিরলেন। বললেন, ঠিক দেখা করো কিন্তু, বুঝলে? দীপঙ্কর বললে, যাব স্যার। দীপঙ্কর চলতে গিয়েও থেমে গেছে। পেছন থেকে অমলবাবুর দিকে আবার একবার চেয়ে দেখলে। অদ্ভুত লোক তো। এতদিন ক্লাসে গিয়েছে, কখনো কোনো প্রফেসরের সঙ্গে কথা বলবার সাহস হয়নি তার। কিন্তু আজ যে কী হলো, কিরণের কথা ভাবতে ভাবতেই কথাটা তার মনে পড়ে গিয়েছিল। সেদিন লক্ষ্মীদের বাড়িতে প্রথম চা খাওয়ার সূত্রে কথাটা প্রথম মনে পড়ে। কিরণ চা খায় না, অথচ দীপঙ্করই প্রথম চা খেলে সেদিন। কী যে হলো তখন! লক্ষ্মীদিকে কেন যে সবাই কষ্ট দেয়! যে ভালো মানুষ তার তো কষ্ট পাওয়ারই কথা নয়। মা এত ভালো, মাও তো কাউকে কষ্ট দেয়নি, কারোর কোনো ক্ষতি করেনি। তবুও মা কেন এত কষ্ট পায়? কেন তাকে মানুষ করবার জন্য এত খোসামত করতে হয় লোককে? আর কিরণ, কিরণও তো অনেক ভালো। অত ভালো ছেলে কিরণ, আর সেই কিরণই বা অত কষ্ট পায় কেন? তবে কি সক্রেটিসের কথা মিথ্যে?
সেই অন্ধকার রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই লক্ষ্মীদির কথাগুলো আবার মনে পড়ল। কেন যে লক্ষ্মীদি সেদিন অত রেগে গিয়েছিল কে জানে। সে তো কাউকেই বলেনি কিছু। দাতারবাবুকে যে চিঠি দিয়ে আসতো সেই কথাটা তো সতীকে সে একবারও বলেনি। কাউকেই সে বলবে না কোনো দিন। লক্ষ্মীদির প্রাণের কথা প্রাণ গেলেও কাউকে বলবে না। সতী হাজার চেষ্টা করলেও তার মুখ দিয়ে লক্ষ্মীদির কথা বার করতে পারবে না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।